আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। তৃতীয় দিনের মতো চলছে গণটিকা কার্যক্রম। সকাল থেকে রাজধানী কেন্দ্রগুলোতে ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তবে টিকা প্রদানে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। 2 দিন ধরে লাইনে দাঁড়িয়ে টিকা পাননি অনেকেই, এতে বেড়েছে ভোগান্তি। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। রাজধানীর প্রতিটি টিকা কেন্দ্রের চিত্র প্রায় একই। অনেক কেন্দ্রে দেখা গেছে নারী পুরুষের দীর্ঘ লাইন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, কাউন্সিলর ও তার অনুসারীরা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্র কোথাও পাওয়া যায়নি। রয়েছে নানা অভিযোগ। এরা মুখ চিনা এদের আশেপাশে যারা আছে তাদের ডেকে ইনজেকশন দেওয়াইতেছে। আমার তো আইডিটা জমা নিয়েছি, এখন আমার আইডিটা এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আসছে বলছে, এরা বলতে এখানে ভোটার তারা এটা দিতে পারবে, আগে বলে নাই। টিকা গ্রহীতারা জানান, এলাকায় বসবাস করার পরও অন্য এলাকার ভোটার হওয়ায় টিকা দেয়া হচ্ছে না। দলীয় কোটায় টিকা দেওয়ার অভিযোগ রয়েছে। আমরা ছোটখাটো একটা চাকরি করি, আমরা তো এইভাবে প্রতিদিন আর আসতে পারবো না। তাহলে কি আমরা টিকার আওতায় আসবো না? আমরা কি টিকা পাবো না? 8 তারিখে আসলাম, অনেক লোক আবার বলে যে 9 তারিখে আসো। আজকে বলে যে মাইকে ঘোষণা করছে যে ওয়ার্ড ভিত্তি ছাড়া কোনো লোককে টিকা দিতে পারা যাবে না। এত কেন হয়রানি করা হইল, এইটা আমরা জানতে চাই। সরকারি এর টিকা জনগণের সঠিক প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সে সাথে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে টিকা প্রদান করতে হবে, কেননা প্রতিষেধক নিতে এসে যেন কেউ আক্রান্ত না হয়। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। 11 আগস্ট থেকে 38 জোড়া আন্তনগর সহ 68 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে আজ সকাল 8টা থেকে শুরু হয় ট্রেনের আগাম টিকিট বিক্রি। রেলপথ মন্ত্রণালয় জানায়, ট্রেনের 50% টিকিট কাউন্টার এবং 50% অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলের আর্থিক ক্ষতি বিবেচনায় শতভাগ আসনের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। আজ 9 আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস। 1994 সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের 90টি দেশে 30 থেকে 35 কোটি আদিবাসী উদযাপন করে থাকে দিবসটি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও 3 দশক ধরে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসী ফোরামের তথ্য মতে পাহাড় ও সমতল মিলিয়ে দেশে 54টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যাদের মোট সংখ্যা 30 লাখেরও বেশি। চলনবিল অঞ্চলে প্রায় লক্ষাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের বসবাস। আবহমান কাল থেকে যারা নারী পুরুষ মিলে কৃষি কাজ করলেও নারীরা ছিল মজুরি বৈষম্যের শিকার। তবে নিজেদের উদ্যোগে বদলেছে বৈষম্যের সে ধারা, এসেছে সচ্ছলতা। চলনবিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। আজ বিশ্ব আদিবাসী দিবস। চলনবিলের প্রান্তিক জনপদে বসবাস করেন ওরাও, মাহাতো, সিং, মুরাং সহ প্রায় লক্ষাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষজন। এদের বেশিরভাগই কৃষি মজুরি করে দিনহাতিপাত করলেও নারীদের মজুরি ছিল প্রায় অর্ধেক। সে চিত্র আজ অনেকটাই বদলেছে। প্রতিটা এলাকায় 10 থেকে 12 জন নারী শ্রমিক মিলে সমবায় ভিত্তিক দল গঠন করে চুক্তিভিত্তিক কাজ করে সবাই সমান ভাগে মজুরি ভাগ করে নেন। এতে করে সবল দুর্বল সবাই আজ সমমর্যাদার অধিকারী। আমাদের এখন চুক্তির কাজ নামবে, আমরা এখন সমান অধিকার, সমান টাকাই হয়। আমরা এই কাজ করে আমরা এই সংসার ভালোই আমাদের চলে। অনেক কিছু আমরা আগায় গেছি, এই নিয়ে আমরা এখন সুখে আছি আর কি। গোলটা গ্রামের ঝর্ণারানী উরাও মজুরি বৈষম্যের শিকার হয়ে সে ছিল আর্থিকভাবে ভীষণ অসচ্ছল। ছেলে মেয়ে নিয়ে জীবন চালনায় যেখানে দায়, তখনই মাথায় আসে শুধুমাত্র নারীদের নিয়ে দল গঠনের। ঝর্ণারানীর মতো অন্যান্য নারী সে পথ অনুসরণ করে মজুরি বৈষম্যের হাত থেকে পেয়েছেন রক্ষা। 800 টাকা হোক, 1000 টাকা হোক বিঘা চুক্তি করে আমরা যদি বেশি লাগাইতে পারি তাহলে আমরা বেশি মজুরি পাই। এদিকে নৃগোষ্ঠীর মানুষজনের মধ্যে শতকরা 95 ভাগই দরিদ্র, নারীরা আরও বৈষম্যের শিকার। তবে সমবায় ভিত্তিক দল গঠন করে তারা এখন সচ্ছল বললেন এ আদিবাসী গবেষক। একই সময় কাজ করে একটা নারী কর্মীকে দেওয়া হচ্ছে 250 থেকে 200 টাকা, যেটা খুবই বড় রকমের একটা বৈষম্য ছিল। কিন্তু বর্তমানে তারা দল গঠন করার মাধ্যমে যে একটা সূচনা করেছে, সেই সূচনাটা তাদের জন্য খুবই ফলপ্রসূ হয়েছে। কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারে আহ্বান, এই প্রতিপাদ্য নিয়ে আজ বিশ্ব আদিবাসী দিবস সফল হোক, এমনটাই প্রত্যাশা বিশ্ববাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চলমান বিধিনিষেধের শুরুর দিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীগুলো ঘটা করে চেকপোস্ট বসিয়ে
ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ম ভঙ্গকারীদের শাস্তি প্রদানের কার্যক্রম রয়েছে এখনও চলমান। অযথা যারা বাইরে বের হচ্ছেন তাদের এখনও পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে, গুনতে হচ্ছে জরিমানা। বিভিন্ন অজুহাতে রাস্তায় এখনো মানুষজন বের হচ্ছে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তারা বের হচ্ছেন। ঢাকার বাইরে থেকে প্যাসেঞ্জার নিয়ে প্রাইভেট গাড়িগুলো ঢাকায় ঢোকার চেষ্টা করছে এবং তারা কোনো অজুহাত আমাদের দেখাতে পারছে না বা সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে পারছেন না। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি কাগজপত্র যাচাই সাপেক্ষে। সোমবার সকালে মাদারীপুরের কালকিনির গোপালপুর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিকা অন্যান্য এলাকার মানুষের মাঝেও প্রয়োগ করার অভিযোগ উঠেছে কেন্দ্রের দায়িত্বে থাকা সাদাত হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় গোপালপুরের টিকা কেন্দ্রের সৃষ্টি হয় তুমুল হট্টগোল। এতে সাময়িক বন্ধ থাকে টিকা প্রয়োগ কার্যক্রম। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও শুরু হয় টিকা প্রয়োগ কার্যক্রম। গেল রাতে চুয়াডাঙ্গা শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজি বাইক ও শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন চোর চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ইজি বাইক উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম। এইসব চোর বাদল বিত্তরা সেসব বাস বা ট্রাক দূরে কোথাও নিয়ে চলে যায় চালিয়ে, রাত্রেবেলা নিয়ে সেখান থেকে ব্যাটারি এবং তেলগুলো নিয়ে বাস বা ট্রাক সেই স্থানে ফেলে চলে যায়। এই চক্রের একজন সদস্য কিন্তু আমাদের এখানে গ্রেপ্তার আছে। আমরা তদন্ত কার্যক্রম পরিচালনা করছি, জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জামালপুরের দেওয়ানগঞ্জের পোলাভিটা এলাকার এক অসহায় কৃষক নওশাদ আলী। ভুক্তভোগী নওশাদের জমি দখলের জন্য উঠে পড়ে লাগে একই এলাকার রজব আলী। সম্প্রতি নওশাদের জমি দখল করতে যায় অভিযুক্ত রজব ও তার দলবল। এতে বাধা দিলে হামলার শিকার হতে হয় কৃষকের স্ত্রী ও কন্যাকে। এদিকে থানায় মামলা দিতে গেলেও সে মামলা নেয়নি পুলিশ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। জসীমউদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পোড়াভিটা গ্রামের নিরীহ কৃষক নওশাদ আলী। তিনি ক্রয় ও পৈতৃক সূত্রে জমির মালিক হয়ে নিজ নামে খাজনা খারিজ করে সেখানে গাছপালা রোপণ করে ভোগ দখল করে আসছেন। কিন্তু গত 3রা আগস্ট মঙ্গলবার দুপুরে স্থানীয় রজব আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা তার জমি বেআইনিভাবে দখলের চেষ্টা করে। এ সময় তারা ঘর নির্মাণের চেষ্টা চালালে এতে বাধা দিলে রজব আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা নওশাদ আলী, তার স্ত্রী ও কন্যাকে মারপিট করে। এতে তারা গুরুতর জখম ও রক্তাক্ত হয়। এ সময় সন্ত্রাসীরা গাছপালা কেটে 20,000 টাকা ক্ষতিসাধন করে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি। সন্ত্রাসীরা অন্যায়ভাবে আমাদের জমি দখলের চেষ্টা করেছে, আমাদের মারধর করেছে, আমরা এর বিচার চাই। নওশাদের জমি এখন তো থাও দিল না, ও আরো আঘাত করলো, ওরা ঘর উঠাইছে। 1976 সালের দলিল অনুসারে জমির মালিক নওশাদ আলী। তিনি নিয়মিত খাজনা দিয়ে আসছেন, কিন্তু ভূমিদস্যু রজব আলী তার জমিতে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালাচ্ছে, এমনটাই দাবি জমির মালিকের। সরকারের খাজনা দিয়ে আমি হালসনে দাখিলে নিয়ে আসছি। ভূমিদস্যু জমি দখল করতেছে, বাড়িঘর করার চেষ্টা করছে। আমি আসি বাধা দিতে চেষ্টা করলে তারা আমাকে আলো ভাতারিভাবে মারপিট শুরু করে। এদিকে দেওয়ানগঞ্জ থানার ওসি ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকার করেন। এটার জন্য যে আইন আছে সেই আইন অনুযায়ী সে ব্যবস্থা নিতে অবশ্যই তাকে আমি বলে দেব, আপনি যতটুকু পেয়েছেন যার যে ঘটনাগ্রস্ত সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা। তবে অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে এসআই জহির জমিতে ঘটনার তদন্তে আসেন। পুলিশের সামনেই সন্ত্রাসীরা আনন্দ টিভি ক্যামেরার সামনে উত্তেজিত হয়ে যায়। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সোমবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় মালবাহী একটি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাত এক যুবকের। খবর পেয়ে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা গঠনের 2 যুগ পেরিয়ে গেলেও এখনও নেই নির্দিষ্ট কোনো ডাম্পিং এরিয়া। এতে স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে প্রকল্প বাস্তবায়ন হলে নির্মিত হবে ডাম্পিং এরিয়া। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফসল মাহমুদ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর শহরের প্রবেশ পথ, ওভারব্রিজ ও জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান কলেজের সামনে এবং পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনা ফেলে স্তূপ তৈরি করা হচ্ছে। এতে করে দুর্গন্ধে রাস্তার পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। বর্ষাকালে ওই সকল ময়লার স্তূপে জীবাণুনাশক স্প্রে না করায় এডিস, ডেঙ্গু প্রজাতির মশা মাছি সহ নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। তারপরে এখানে গন্ধে একবারে থাকা যায় না, দুরবস্থা। এনে যারা দোকানদারি করে তারাও একবার বমি করে হেলা দেয়। খুব শহর একবার অচলা হইতেছে আস্তে আস্তে ভাই। এলাকাবাসীর প্রচন্ড পরিমাণে সমস্যা হয়, নানান রকম দুর্গন্ধ, রোগ জীবাণু ছড়ায়। পচা আবর্জনা আসলে আমাদের তো অসুখ হয়ে যায়। লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো কাজে আসছে না, আর পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমনটা হচ্ছে বলে মনে করছেন শহরের সচেতন মহল। এই অবস্থার অবসান চেয়ে আমার জানা মতে আমার কলেজ কর্তৃপক্ষ একাধিকবার পৌরসভায় আবেদন করেছে, অবসান হচ্ছে না। মানব বসতির আশেপাশে কোনো পচা ময়লা আবর্জনার ভাগাড় থাকলে সেখান থেকে বিভিন্ন ধরনের সংক্রমিত রোগ অতি সহজে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে বলে জানান এই চিকিৎসক। ময়লার ভাগাড় থেকে প্রথমত যেগুলা মশাবাহিত বা গ্যাস্ট্রোএন্টারাইটিস যেটা বলে সেটা, পাতলা পায়খানা, কলেরা, এগুলো ছড়ানোর সম্ভাবনা থাকে। পাবনা ও বগুড়ার বৃহত্তর ডাম্পিং প্রকল্পের আওতায় অত্র উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় ডাম্পিং এর জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধি। এটা অচিরেই যে প্রজেক্ট বৃহত্তর পাবনা, বৃহত্তর বগুড়া প্রজেক্টটার কার্যক্রম চালু হলেই আমার বিশ্বাস অচিরে এই সমস্যার সমাধান হবে। দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই স্বপ্ন দেখছে এই শহরে বসবাসরত হাজারো মানুষ। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রোববার সকালে পাবনার সুজানগরের সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমানের ভগ্নিপতি কাদের বক্স এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে শ্লীলতার হানির চেষ্টা করে। শিশুটি তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন কাদের বক্সকে আটক করে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান বিকেলে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে তার ভগ্নিপতিকে নিয়ে বোরকা পরিয়ে অন্যত্রে পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশ এসে সঠিক বিচারের প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে বলে জানান সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।